জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, গুড। কালকে আমি অনেক সময় ধরে এই হোয়াইট বোর্ডে লেখার প্র্যাকটিস করছি, তারপরে ওই অবস্থা। এখন বাচ্চাদের মতো এখন লেখা শিখতে হবে, তাই দেখতেছি। তো যাই হোক আমি হেডলাইনটা লিখতেছি। আচ্ছা, আমরা প্রোগ্রাম, ঠিক আছে। তো যাই হোক, আমরা এর আগে আলোচনা করছি হচ্ছে ট্রেনিং কি, ট্রেনিং কেন দেওয়া হয়, ট্রেনিং এর গুরুত্ব কতটুকু, এবং আমাদের ক্যারিয়ার অবজেক্টিভে ট্রেনিংটা কতটুকু গুরুত্বপূর্ণ এবং ভ্যালুয়েবল, সেই বিষয়টা নিয়ে আমরা অনেক ডিটেইলে আলোচনা করছি একটা বা দুইটা ক্লাসে। ঠিক আছে, সো আজকে আমাদের এই ক্লাসের অবজেক্টিভ হবে হচ্ছে গিয়ে আপনার ট্রেনিং যখন দেওয়া হবে তখন কিভাবে দেওয়া হবে। ঠিক আছে, সো মানে কনভেনশনাল ওয়েতে ইউজুয়ালি দেওয়া হয়, কিন্তু অনেক ইউজফুল টেকনিকও আছে। ঠিক আছে, সো আমরা আজকে এই ক্লাসের মাধ্যমে জানার চেষ্টা করব হচ্ছে ট্রেনিংটা কিভাবে দেওয়া হয়, কোন মিডিয়ামের মাধ্যমে দেওয়া হয়, এবং ইনস্ট্রাকশন মেথড গুলা কি কি হতে পারে। ঠিক আছে, সো আমাদের অনেকগুলো মেথড আছে। ঠিক আছে, আমরা শুরুতে এটা নিয়েও আলোচনা করছি। ঠিক আছে, সো আমাদের শুরুতে ছিল হচ্ছে অন দা জব ট্রেনিং। ঠিক আছে, সো এটা এটা আপনারা বুঝতে পারতেছেন, একটা বিষয়টা হচ্ছে কি আপনাকে আহ, যে পজিশনের জন্য নিয়োগ দেওয়া হয়েছে ওই পজিশনে যে কাজগুলো করার কথা ওই কাজগুলো প্র্যাকটিস করানোর মাধ্যমেই আপনাকে ট্রেনিং দেওয়া হবে আর কি। ঠিক আছে, সো এমন না যে আপনাকে একটা লেকচার থিয়েটারে বসানো হচ্ছে, আপনি লেকচার শুনতেছেন, লেকচার শোনার পরে আপনি কাজ শুরু করতেছেন, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে কি আপনাকে কাজেই বসে দেওয়া হবে। আপনি কোনো সুপারভাইজারের আন্ডারে থাকবেন বা কলিগের সাথে থাকবেন, বা সেম লেভেলের কয়েকজন মিলে থাকবেন। ঠিক আছে, আপনারা যখন এমটিও পজিশনের জন্য অ্যাপ্লাই করবেন, ভবিষ্যতে চাকরি পাবেন, তখন দেখবেন হচ্ছে আপনারা 8-10 জন বা 20 জন একসাথে নিয়োগ পাচ্ছেন, এবং আপনাদেরকে একসাথে বসিয়ে দেওয়া হচ্ছে কোনো সুপারভাইজারের আন্ডারে বা সিনিয়র কলিগের আন্ডারে। উনি দেখিয়ে দিবেন আর কি আপনি কি কি কাজ করবেন। ঠিক আছে, এবং কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ, কি কি বিষয় মাথায় রাখা লাগে, সো সবকিছুই আর কি উনি বলে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, সো এখানে অনেকগুলো ওয়ে আছে। সেটা হচ্ছে এমনও হতে পারে হচ্ছে সুপারভাইজার বসে আছেন এবং উনি কিভাবে কাজ করছেন ওটা আপনারা দেখছেন এবং স্টেপ বাই স্টেপ খেয়াল করছেন আর কি। ঠিক আছে, সো কোনো ক্রুশাল স্টেপে উনি কিভাবে ডিসিশন নিচ্ছেন সেটা আপনি ওনার কাজ দেখার মাধ্যমে আহ, আপনি বুঝতে পারছেন বা শিখতে পারছেন। ঠিক আছে, সো এটা একটা ওয়ে হতে পারে। আমি ক্লাসে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে কি জব রোটেশন। সো এরকম কিছু আমি এক্সাম্পল দিছিলাম যে কিছু ভালো ভালো প্রতিষ্ঠানে বা এমএনসি গুলাতে এরকম হয় যে ধরেন আপনাকে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিছু দিনের জন্য নিয়ে যাওয়া হবে। নিয়ে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে গিয়ে আপনি দেখবেন যে ওই ডিপার্টমেন্টের অপারেশনের প্রসেসটা কি। ঠিক আছে, সো ট্রেজারি ডিপার্টমেন্টে হিসাব নিকাশের ডিসিশন বা ফাইনান্সিয়াল ডিসিশন গুলো কিভাবে নেওয়া হয় বা কিভাবে হিসাব রাখা হয় এটা হতে পারে। সো একদম বিজনেস অপারেশন ডিপার্টমেন্টে বিজনেস অপারেশন মানে বিজনেস কিভাবে হচ্ছে, এটা কিভাবে হিসাব রাখা হচ্ছে সেটা আপনি দেখলেন। ঠিক আছে, সো আপনার অডিট ডিপার্টমেন্টে কিভাবে কাজকর্ম অডিট করা হচ্ছে সেটা আপনি দেখলেন। ঠিক আছে, রিসার্চ ডিপার্টমেন্টে রিসার্চের প্রসিডিওর কিভাবে করা হচ্ছে এবং কিভাবে রিপোর্টিং করা হচ্ছে সেটা আপনি দেখলেন। ঠিক আছে, তো এক এক ডিপার্টমেন্টের কার্যক্রম কিন্তু আলাদা। আপনি যখন শুরুতে জয়েন করছেন আপনার এমনও হতে পারে আপনার স্ট্রেংথ কোন জায়গায় সেটা আপনি জানেন না। আপনি এক একটা ডিপার্টমেন্টে গেলেন,
যাওয়ার পর দেখলেন, এমন হতে পারে যে আপনি জাস্ট কমেন্ট করলেন ওই অপারেশনের সম্পর্কে, ঠিক আছে? সো আপনি কমেন্ট করে বলার চেষ্টা করতেছেন হচ্ছে, হ্যাঁ এটা কেন হলো, ওটা কিভাবে হলো। সো এটা হতে পারে, অনেক জায়গায় এরকম ওপেন মাইন্ডেড অফিস আছে কিন্তু, ঠিক আছে? সো আপনাকে নেওয়া হচ্ছে, আপনি গেলেন, আপনি কমেন্ট করলেন যে হ্যাঁ এই কাজটা আসলে এভাবে কেন হচ্ছে, অটোমেটেড ওয়েতে কেন করা যাবে না, বা এভাবে না করে ওভাবে করলে কেমন হতো, ঠিক আছে? সো আপনি দেখলেন হচ্ছে কয়েকজন সিনিয়র মানুষ অনেক দিন যাবত ম্যানুয়ালি ডেটা ইনপুট দিয়ে আসতেছে এবং ম্যানুয়ালি অ্যানালাইসিস গুলো করতেছে, ঠিক আছে? সো এক্ষেত্রে সো কেন অটোমেটেড করা যাবে না? আপনি হচ্ছে অটোমেশনের অনেক কিছু জানেন, সো অটোমেশনের অনেক আইডিয়া আপনি দিতে পারেন, ঠিক আছে? সো আপনার যদি কোনো ডিপার্টমেন্টের কার্যক্রমে ভালো আইডিয়া আপনি দিতে পারেন, সো সেক্ষেত্রে আপনি ওই ডিপার্টমেন্টের জন্য একটা ভ্যালুয়েবল অ্যাসেট হয়ে যেতে পারেন কিন্তু, ঠিক আছে? সো এটা কিন্তু একটা ওয়ে, ইটস আ গুড ওয়ে। সো আপনার জব রোটেশনের মাধ্যমে আপনি বিভিন্ন ডিপার্টমেন্টে গিয়ে সুপারভাইজারের আন্ডারে কাজ করে আপনি কিন্তু বিভিন্ন কাজ শিখতেও পারেন, প্লাস আপনি কিন্তু আপনার স্ট্রেংথ সম্পর্কেও জানতে পারেন, ঠিক আছে? সো এটা একটা ওয়ে হতে পারে। প্লাস এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে, যখন অন দা জব ট্রেনিং দেওয়া হয় তখন হচ্ছে এক্সপেকটেশনটা ঠিকঠাক ভাবে যাতে প্রকাশ পায়, ঠিক আছে? সো আরে বোর্ড, মনে বোর্ড নাড়াচাড়া করতেছেন, বোর্ড গায়েব হয়ে গেল তো। স্যার আপনি কি বোর্ডে কিছু লিখেছেন? লিখছিলাম তো, এই বোর্ড তার গেল বোর্ড কোথায়? হোয়াইট, কিছুই আসে স্যার না। শুরু থেকেই হোয়াইট দেখাচ্ছে। তাই নাকি? না স্যার, লেখা তো স্যার দেখাচ্ছে। দেখতে পারতেছি স্যার। এই যে ইমপ্লিমেন্টিং টু সামথিং সামথিং ইমপ্লিমেন্টিং অন দি ট্রেনিং জব। প্রোগ্রাম অন দ্য জব ট্রেনিং। হ্যাঁ, হ্যাঁ, এটাই এটা। ওটা তো লিখছিলাম, ওটা এখন চলে গেল কেন, দাঁড়ান, এই কি অবস্থা। স্যার এটা আপনি আছে তো, ওয়ার্ডে টাইপ যায় নাই তো। স্যার আচ্ছা, স্যার ইউনিটি এটা স্যার জুম চলে আউট গেছে করলে এটা স্যার। অনেক বড় একটা বোর্ড হয়ে জুম যায়। আউট হয়ে গেছে স্যার। দাঁড়ান, দেখি স্যার কি স্যার অবস্থা। বোর্ডটা এর অনেক চেয়ে বরং আপনি বড় হয়ে ওয়ার্ডে গেছে, টাইপ করতেই কাজ পারেন। করতে স্ক্রল করা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি ওয়ার্ডে টাইপ করি, ওটা বেটার, এটা থিওরি ক্লাস তো। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আমি ওয়ার্ডে টাইপ করি, একটু হোল্ড করেন। দাঁড়ান, plus। আমিও বুড়া হয়ে গেছি, টেকনোলজি নিতে পারতেছি না, কি দিন আসলো। মাইক্রোসফট ওয়ার্ড দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার জি দেখা স্যার। যাচ্ছে। জি স্যার এখন অল গুড। আপনারা দুই একজন কিছুক্ষণ পর পর জি স্যার, হ্যাঁ স্যার এগুলো বলতে থাকবেন, তাহলে আমি বুঝবো যে আমরা লাইনে আছি, ঠিক আছে? না হলে সমস্যা হতে পারে। তো আমরা জীবনের একদম শুরু, মানে জীবনের না, মানে অনলাইন ক্লাসের যখন একদম শুরুর দিকে ছিল, মানে আমরা যখন এমবিএ করতাম, তখন অনলাইন ক্লাসের সম্পর্কে এত বেশি ভালো ধারণা ছিল না। তো একবার এমন হয়েছে, এক টিচার ক্লাস নিচ্ছে, মাঝখানে ইন্টারনেট চলে গেছে। তো টিচার ক্লাস নিয়ে যাচ্ছে, আমরা সবাই নিজেরা ভেবে নিছি যে আমাদের সবার ইন্টারনেটের সমস্যা। পরে 1 ঘন্টা পর জানতে পারলাম যে মিস 1 ঘন্টা ধরে পড়িয়েছেন কিন্তু কেউ ছিল না, বুঝছেন? সো আলটিমেটলি যেটা হয়েছে, মিসকে আবার ক্লাস নেওয়া লাগছে, ঠিক আছে? সো আপনারা আমাকে এই শাস্তিটা দিয়েন না, আমাকে একটু জানান আপনারা ক্লাসে ওকে স্যার। আসেন। স্যার আপনি অলরেডি শাস্তি পাইছেন, কালকে প্র্যাকটিস করা বৃথা। হ্যাঁ, পুরোই বৃথা, এই বয়সে এসে লেখা শিখলাম, তারপরে এই অবস্থা। যাই হোক, কি অবস্থা, যাই স্যার হোক রেকর্ড এখন করে এই রাখেন। বিষয়টা। হ্যাঁ, বুঝি রেকর্ড না, করে রাখলে ভালো হবে স্যার। রেকর্ড করে রাখলে ভালো হবে, অনেক স্পেস যায়। যাই হোক, করে রাখি, দেখি ওয়ার ইজ রেকর্ড অপশন।
আচ্ছা, রেকর্ডিং এর একটা নোটিফিকেশন গেছে না আপনাদের কাছে? হ্যাঁ স্যার। ওকে, গ্রেট। ঠিক আছে, সো এখানে এই যে আমরা অন দা জব ট্রেনিং এর ক্ষেত্রে আমরা আহ, একটা বিষয় মাথায় রাখতে হবে। সো আপনি আপনার সুপারভাইজারের আন্ডারে ট্রেনিং নিচ্ছেন, ওই সময় কিন্তু আপনাকে একটা ভালো মেসেজ দিতে হবে যে আপনার থেকে এক্সপেকটেশন হাই। এটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে গিয়ে আপনার সাথে যদি এরকম ব্যবহার করা হয় যে আপনি আসলে কিছুই জানেন না এবং কিছু জানবেনও না, তখন কিন্তু আপনি জাস্ট কোনো রকমে হেলায় ফেলায় আপনি ট্রেনিংটা নেবেন। ঠিক আছে, সো আমি মানে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি, আমি যখন ইন্টার্নশিপ করছি তখন মানে আমিও কিছু জানতাম না, বাট মানে আমার সাথে এমন ব্যবহার করা হয়েছিল যে আহ, মানে আমাকে যদি শেখানো হয় আমি খুব ভালো মতোই পারবো। ঠিক আছে, সো আলটিমেটলি যেটা হয়েছে, তো শুরুতে ওনারা আমার দেখার চেষ্টা করছেন হচ্ছে গিয়ে আমি কি কি জানি। ঠিক আছে, সো এখানে স্টেপ বাই স্টেপ কিছু বিষয় দেওয়া আছে বইতে, আপনারা দেখতে পারেন, আমি এখানেও লিখতেছি। ঠিক আছে, সো প্রিপেয়ার দ্য লার্নার, প্রথম যে স্টেপে যেটা হয়েছিল সেটা হচ্ছে কি ওনারা বোঝার চেষ্টা করছে যে যে যাকে রিক্রুটমেন্ট মানে রিক্রুট করা হয়েছে সে কতটুকু জানে এই আমি অ্যানালিস্ট পজিশনের জন্যই মানে ইন্টার্নশিপ করছি আর কি। সো ওই সময়, আচ্ছা একটু হোল্ড করেন, কল আসছে। যেটা বলছিলাম আর কি, এই আপনারা আছেন তো, জি স্যার। জি স্যার। লাইনেও থেকেন জেগেও থেকেন আর কি, ঘুমান না। আচ্ছা, নাইস। হ্যাঁ আপনাদের, হ্যাঁ এখানে শুরুতে যেটা হয়েছিল মানে আমার আমার নলেজ কতটুকু আছে মার্কেটের ব্যাপারে বা অ্যানালাইসিসের ব্যাপারে সেটা আর কি ধারণা নেওয়ার চেষ্টা করেছিলেন আর কি। ঠিক আছে, সো আমার কোন জায়গায় ইন্টারেস্ট আছে। ঠিক আছে, সো আমার লার্নিংটা ওনারা জানার চেষ্টা করছেন, আমার ইন্টারেস্ট কোথায় আছে সেটা জানার চেষ্টা করছেন, এবং পুরো কাজের ব্যাপারে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছেন। ঠিক আছে, সো হোল জব ওভারভিউ, ওনারা একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করছেন হচ্ছে গিয়ে আমি কতটুকু মানে কি ধরনের কাজ করতে হবে এবং আমার কাজের রেঞ্জ কতটুকু। ঠিক আছে, সো এখানে তারপরে হচ্ছে গিয়ে অফিসের ইকুইপমেন্টের কি অবস্থা, কতটুকু রিসোর্স আছে। ঠিক আছে, সো রিসোর্স গুলোর ব্যাপারেও বলা হচ্ছে। সো প্রিন্টার কোথায় কাজ করে বা করে না এই বিষয়ে বলা হয়েছে আমাকে। মানে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, এক এক অফিসে আপনি দেখবেন এক এক উদ্ভট সমস্যা। কিছু জায়গায় প্রিন্টার কাজ করে না, এই সময় প্রিন্টার কাজ করবে না। আপনার যদি হোল অফিসে একটা প্রিন্টার থাকে বড়, ওই সময় আপনার চেক করতে হবে কেউ প্রিন্ট প্রিন্ট দিচ্ছে কিনা, কারণ দুইটা ডকুমেন্ট একসাথে প্রিন্ট দিলে আবার তখন কিন্তু সমস্যা। বুঝছেন? সো আহ এটা একটা বড় একটা বিষয়। ঠিক আছে, সো আপনাকে প্রথমে ধারণা দেওয়া হবে আপনার ইন্টারেস্ট কতটুকু আছে, আপনার কি কাজ করতে হবে সেই বিষয়ে একটা ধারণা দেওয়া হবে। এরপরে আর কি যেটা করা হবে সেটা হচ্ছে কি আপনাকে অপারেশনের সম্পর্কে জানানো হবে। ঠিক আছে, সো আপনাকে আহ আচ্ছা, এরপরে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আপনাকে আহ অপারেশনের প্রসেসটা জানানো হতে পারে। ঠিক আছে, সো ডিফিকাল্ট যে পার্ট গুলো আছে। ঠিক আছে, সো আপনার অফিসের অবশ্যই কার্যক্রমের মধ্যে কিছু কমপ্লিকেটেড কোনো কাজ থাকতে পারে, এমনও হতে পারে ডিফিকাল্ট কোনো মানুষ আছে। ঠিক আছে, সো ডিফিকাল্ট এমপ্লয়িজ, তাদের সাথে কিভাবে ডিল করবেন। ঠিক আছে, সো বসের সাথে কিভাবে ডিল করবেন, এই ধারণাগুলো কিন্তু দেওয়া হতে পারে। ঠিক আছে, সো অপারেশনের কিন্তু পার্ট এটা। ঠিক আছে, সো আপনি যাকে তাকে যখন তখন কিছু বলে বসতে পারেন না, বা এক একজন মানুষের সাথে এক একভাবে ডিল করতে হবে, সবকিছু কিন্তু শেখার একটা অংশ। আপনার জাস্ট আপনি এক্সেলে কাজ করবেন বা রিপোর্ট বানাবেন ওটাতেই কিন্তু কাজ শেষ না, অনেক কিছু বিষয় আছে, কমিউনিকেশন স্কিলেরও বিষয় আছে। ঠিক আছে, সো অনেক কিছু আপনাকে শিখাবে। আপনার আপনি ধরেন হচ্ছে আপনি রিপোর্ট বানাবেন, সো রিপোর্টটা আপনি স্টেপ বাই স্টেপ ঠিক মতো বানাচ্ছেন কিনা সেটাও কিন্তু বলে দেওয়াটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা অংশ। ঠিক আছে, সো ওটা আপনাকে বলে দিল আপনি যদি কোনো ভুল করেন। ঠিক আছে, সো এটা কিন্তু শুরুর দিকেই কিন্তু আপনাকে ধরে দেওয়াটা কিন্তু এটা উদ্দেশ্য হতে পারে। ঠিক আছে, সো এটা স্টেপ বাই স্টেপ ওয়ার্ক যদি আমি বলি। ঠিক আছে, সো এরপরে যে স্টেপ আছে সেটা হচ্ছে গিয়ে ডু আর ট্রাই আউট। ঠিক আছে, এরপরে আপনাকে যেটা করা হতে পারে, আপনি প্রথম প্রজেক্টে হাত দিলেন। ঠিক আছে, সো প্রথম প্রজেক্ট আপনি কিভাবে করবেন সেটা উনি সুপারভাইজ করলেন আর কি। সো আপনি এই কাজটা কিভাবে শুরু করবেন, স্টেপ বাই স্টেপ কিভাবে যাবেন। ঠিক আছে, সো ওই বিষয়টা উনি দেখবেন, সুপারভাইজার দেখবেন, এবং লাস্টে ফলো আপ। আপনার কাজ শেষ, এরপরে হচ্ছে গিয়ে আপনার
কাজের একটা ফিডব্যাক আসবে এবং আপনি কার কাছে যাবেন কোন হেল্পের জন্য সেটা বলে দেওয়া হবে। ঠিক আছে, সো অনেক কিছু আসে এর এর মধ্যে। সো ফিডব্যাক আসতেছে, ফলো আপ, আপনি কার কাছে যাবেন, কার কাছে হেল্পের জন্য যাবেন, আর আপনার এর পরের কোর্সেস অফ অ্যাকশনস কি কি হবে সেটা বলে দেওয়া হবে। ঠিক আছে, সো ফিউচার কোর্সেস অফ অ্যাকশন। সো এই সবকিছু মিলে কিন্তু অন দ্য জব ট্রেনিং এর মধ্যে পড়তেছে। ঠিক আছে, সো এখানে আপনি একটা বিষয় খেয়াল করেন, এখানে কিন্তু টেক্সট বুক কোনো নলেজ দেওয়ার কোনো বিষয় আসতেছিল না। ঠিক আছে, সো এখানে কিন্তু আপনার পুরোটাই কিন্তু প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড। অন দ্য জব ট্রেনিং এর পুরো বিষয়টা হচ্ছে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড। এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি যেটা বলতেছিলাম, এক্সপেকটেশন ক্রিয়েট করাটা। আপনার যদি আপনি উম, মান্দাতার আমলের যদি কোনো অফিসে যান বা সরকারি অফিসে যান, সেক্ষেত্রে আপনি দেখবেন হচ্ছে কি আপনার থেকে খুব একটা এক্সপেকটেশনও নাই, খুবই গদ বাঁধা ভাবে আপনাকে ট্রেনিং দেওয়া হচ্ছে, এবং আপনি যে কি করবেন কেন করবেন ওটা নিয়ে আপনি কোনো মোটিভেশন পাবেন না। ঠিক আছে, সো এটা মোস্টলি হয় যদি কোনো আপনি সিনিয়র লোকের কাছে আপনি যদি ট্রেনিং নেন, বা ওখানে অফিসের যদি বেশিরভাগ মানুষের যদি সিনিয়র হয়, তখন আপনি এরকম ফিল করতে পারেন। কিন্তু এখানে বেস্ট ওয়ে হচ্ছে কি অন দ্য জব ট্রেনিং এর ক্ষেত্রে আপনাকে এমন একটা ফিল দেওয়া যাতে আপনি মোটিভেটেড হন বেশি। ঠিক আছে, তো আপনার থেকে এক্সপেকটেশন হাই রাখা এবং সেটা আপনাকে ফিল করানো, যার মাধ্যমে আপনি বেশি ভালো করে শিখবেন এবং কাজে করবেন ভালো। আপনার থেকে যদি এক্সপেকটেশন লো হয় এবং সেই সেরকম যদি কোনো ভাইব আপনি দেন, তখন কিন্তু ট্রেনিরা কিন্তু মোটিভেটেড ফিল হবে না। ঠিক আছে, সো এটা একটা গুরুত্বপূর্ণ অংশ, কনসিডারিং দিস ইজ এ প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড ট্রেনিং। ঠিক আছে, তো এর পরে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং। সো এটা মানে কাছাকাছি। এখানে মোটামুটি যে ধরনের কাজগুলোতে শুধুমাত্র থিওরিটিক্যালি শেখানো যায় না, একটু প্র্যাকটিক্যাল কার্যেরও বিষয় আছে, সেই ক্ষেত্রে আপনার অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটা দরকার। ঠিক আছে, সো এখানে আপনার ক্লাসরুম ট্রেনিংও আছে, প্লাস হচ্ছে অন দা জব ট্রেনিংও আছে। এটা আমাদের ক্ষেত্রে খুব বেশি যায় না, কারণ হচ্ছে কি আমরা তো যে ধরনের রোলে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল কাজটা খুব বেশি লাগে না। কিন্তু এখানে না, হতে পারে অ্যানালিস্ট পজিশনের ক্ষেত্রে হতে পারে না। ঠিক আছে, সো তবে সবচেয়ে বেশি রেলেভেন্ট হচ্ছে কি যারা হচ্ছে গিয়ে কি বলে লেবার টাইপ কাজ করে। ঠিক আছে, সো লেবার বলতে হচ্ছে প্র্যাকটিক্যাল। সো আপনি ইঞ্জিনিয়ারিং রোল ধরেন হচ্ছে গিয়ে মিস্ত্রি টাইপের কাজ যদি হয়, মেডিকেল যদি কোনো রোল হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে থিওরিটিক্যালি শিখায় কিন্তু আপনি পারবেন না। সো আপনি একজন ড্রাইভার নিয়োগ দিবেন, ড্রাইভারকে আপনি থিওরিটিক্যালি আপনি শিখাইতে পারেন এটা এভাবে কাজ করে, এই যন্ত্রাংশ এভাবে কাজ করে, কিন্তু আপনাকে কিন্তু প্র্যাকটিক্যালিও শিখাতে হবে। সো দুই দিক দিয়ে কিন্তু শেখানোর বিষয় আছে। সো শুধুমাত্র প্র্যাকটিক্যালি শিখেও কাজ হবে না, শুধুমাত্র ক্লাসরুমে লেকচার দিয়েও কিন্তু কাজ হবে না। সো দুইটার একটা কম্বিনেশন দরকার। সো আমি যে অ্যানালিস্ট পজিশনের ক্ষেত্রে বলতেছিলাম, অ্যানালিস্ট পজিশনের ক্ষেত্রে আপনার ক্লাসরুম ডিসকাশনটা কেন দরকার নেই। কেন দরকার নেই কারণ হচ্ছে কি আপনার ধরে নেওয়া হচ্ছে যে ক্লাসরুম যে ট্রেনিংটা সেটা আপনি 4 বছর বা 6 বছরের বিবিএ এমবিএ তে কিন্তু পড়ে আসার কথা। ঠিক আছে, সো এক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটা কিন্তু দরকার নেই, আপনাকে অন দা জব ট্রেনিং দিলে হয়ে যাচ্ছে। কিন্তু আপনার যদি এরকম হয়, আপনার যদি কোনো লেবার টাইপের রোল প্লে করতে হয় বা প্র্যাকটিক্যাল রোল প্লে করতে হয় যেটার জন্য আপনি কোনো মানে পড়াশোনা করে আসেন নাই, সেটার জন্য কিন্তু আপনাকে প্রথমে ট্রেনিং দিবে ক্লাসরুমে, তারপরে অন দা জব ট্রেনিং আপনি চলে যাবেন যাতে করে আপনি প্র্যাকটিক্যালি শিখেন। ঠিক আছে, সো এখানে এই ধরেন মার্কেটিং অ্যাসোসিয়েট, আপনি যদি মার্কেটিং কোর্সও করে আসেন বা মার্কেটিং এ মেজর হয়েও আসেন, আপনি হয়তো বা কিভাবে ক্লায়েন্ট ডিল করতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিছু আলাদা করে ধারণা দেওয়া লাগতে পারে। আচ্ছা, আমি জানি না মার্কেটিং মেজরে এভাবে শিখায় কিনা। সো আমি ধরে নিচ্ছি যদি না শেখায়, সো ক্লাসরুমে আগে শিখাতে হবে। সো আপনি এই ধরনের ক্লায়েন্ট আপনি কিভাবে ডিল করবেন, দেন হচ্ছে কি অন দা জব ট্রেনিং, দ্যাট মিনস আপনাকে মার্কেটে পাঠিয়ে দেওয়া হবে মার্কেটিং এর জন্য। ঠিক আছে, সো হতে পারে। সো এটা ডিপেন্ড করে, যদি আগে থেকে না শেখানো হয়, প্রথমে ক্লাসরুমে ট্রেনিং দিবে থিওরিটিক্যাল নলেজের জন্য, দেন প্র্যাকটিক্যালি শেখাবে। ঠিক আছে, সো এরপরে যেটা আসে এটা হচ্ছে গিয়ে ইনফর্মাল ট্রেনিং। এই বিষয়টা কি, এই বিষয়টা হচ্ছে গিয়ে এ ধরনের হচ্ছে গিয়ে আপনাকে একটা মিটিং এ বসানো হলো, আপনি মিটিং এ মানুষজন কি কথা বলতেছে সেটা আপনি শুনলেন। ঠিক আছে, সো আমি এরকম কিছু অফিসে জানি যে এখানে হচ্ছে গিয়ে প্রতিদিন একটা ডেফিনিট টাইমে এমপ্লয়িরা বা একটা ডিপার্টমেন্টের এমপ্লয়িরা একসাথে বসে মিটিং করে, ওদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স গুলো মানে রেগুলার অফিসিয়াল কাজের বিভিন্ন এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করে, এবং ওখান থেকে শেখার কি আছে সেটা
আলোচনা করে। ঠিক আছে, তো আপনি যদি নতুন একজন এমপ্লয়ি হন, তো আপনি এরকম মিটিং এ গেলে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন, তাই না? সো মানে আপনারা কি কেউ কোনো সেটিংস চেঞ্জ করছেন? আমি বুঝলাম না কি হলো এখানে। সব ক্যাপশন রিলেটেড কিছু একটা হয়েছে। কি হচ্ছে? আপনারা কি সাবটাইটেলস দেখতে পাচ্ছেন? স্যার দেখতে পাচ্ছি, সব সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো এখানে আমি যেটা বলতেছিলাম, কি বলতেছিলাম, হ্যাঁ, সো আপনাকে একটা মিটিং এ নিয়ে নেওয়া হলো। সো আপনি ওই ডিপার্টমেন্টের ওদের প্রতিদিনকার কার্যক্রমের সম্পর্কে জানতে পারলেন। সো আপনি এরকম হতে পারে, সো স্টক মার্কেট রিলেটেড যদি কোনো কাজে আপনি যান, বা অ্যানালিস্ট পজিশন, সো আপনার বিজনেস অ্যানালিস্ট হোক, স্টক মার্কেট অ্যানালিস্ট হোক, বা আপনার মার্কেটিং রোল হোক, ঠিক আছে, সো আপনি একটা মিটিং এ ডেইলি মিটিং এ গেলেন, সেখানে মিটিং এ আপনার সুপারভাইজাররা অথবা কলিগরা ওদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করলো এবং ওদের সুবিধা অসুবিধা গুলো জানালো, এবং ওখান থেকে শেখার কি আছে, বা ওখান থেকে আহ, কি বলে বেনিফিট করার কি ওয়ে আছে, বা বেটার বেটার হওয়ার কি ওয়ে আছে, সেটা আপনাদের জানালো। ঠিক আছে, তো আপনি যদি নতুন হন, আপনাকে শুরুতে হয়তো বা বলবে এভাবে এভাবে কাজ করো, কিন্তু কি কি সমস্যা বা কি কি সুবিধা বা কি কি অসুবিধা আপনাকে ওভারকাম করতে হবে সেটা কিন্তু শুরুতে জানাবেন। কিন্তু এই ধরনের ট্রেনিং এ যদি আপনাকে নিয়ে যাওয়া হয়, এটা ট্রেনিং না, এটা আর কি ধরেন একটা মিটিং, ইনফর্মাল মিটিং বা একটা কনফারেন্স টাইপ বা সেমিনার টাইপে যদি নিয়ে নেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার লার্নিংটা সবচেয়ে বেশি হবে। আপনাদের বইতেও লেখা আছে, এটা হচ্ছে গিয়ে ইনফর্মাল যে লার্নিং থেকে, সেখানে কিন্তু অনেক লার্নিং হয়। ঠিক আছে, সো আপনার ফর্মালি আপনাকে যদি ক্লাসরুমে বসায় দেওয়া হয় জাস্ট লেকচার দেওয়ার জন্য, অথবা আপনাকে কাজেও বসায় দেওয়া হয়, ওখান থেকে কিন্তু ইনফর্মাল লার্নিং থেকেও কিন্তু আপনার শেখার অনেক কিছু আছে। দ্যাট মিনস আপনি আপনার কাজে বা আপনার রোলে কিভাবে গ্রো করবেন, সেটা কিন্তু ইনফর্মাল লার্নিং থেকে সবচেয়ে বেশি আসে। ঠিক আছে, সো আপনি ইন্সপায়ার্ডও কিন্তু সবচেয়ে বেশি হবেন, সো কাজে আপনি কিভাবে ভালো করতে পারবেন। সো আপনি যখন কোনো কাজে নতুন করে শুরু করতেছেন, আপনার শুরুতে মোটিভেশন থাকলেও আপনি হয়তো কনফিউজ থাকেন আপনি এই কাজটা পারবেন নাকি পারবেন না। কিন্তু আপনি যখন এক্সপিরিয়েন্স সম্পর্কে জানেন, বা আপনাকে একজন এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করতেছে, বা এক্সট্রা কিছু ইনপুট আপনাকে দিচ্ছে, তখন কিন্তু আপনি একটা এক্সপেকটেশন রাখতে পারবেন যে আপনি এই কাজটা পারবেন নাকি পারবেন না। বা আপনি অ্যাটলিস্ট শেখার একটা মাইন্ডসেট রাখতে পারবেন, বা আপনি জানবেন যে আমি কিভাবে বেটার করতে পারি আমার কাজে। ঠিক আছে, সো এটা একটা ওয়ে হতে পারে ইনফর্মাল লার্নিং। এখানে ওয়ে কি কি আছে? সো মেন্টরশিপ হতে পারে, কনফারেন্স, সেমিনার, বা কাস্টমারদের সাথে কথা বলা, বা বিভিন্ন ডিপার্টমেন্টে ঘুরে বেড়ানো। ঠিক আছে, সো অনেক ওয়ে হতে পারে। ঠিক আছে, সো ইনফর্মাল লার্নিংও একটা শেখার জন্য ভালো মাধ্যম। এরপরে কি আছে? এরপরে আপনারা জেগে আছেন? আসি স্যার। জি স্যার, জি স্যার। স্যার। ইয়েস স্যার। আছেন, বাট আপনারা তো হতাশ হয়ে যাচ্ছেন মনে হয়। হতাশ হয়েন না, এই কোর্সটাই সবচেয়ে সহজ। এই কোর্সে আপনারা মার্কস একটু উঠায় নিয়েন, অন্যান্য কোর্সে আপনারা ডিফিকাল্টি ফেস করবেন। তো যাই হোক, আচ্ছা, ভালো কথা, আপনাদের আজকে মানে নতুন স্যার পড়ানো শুরু করছে, তাই না? সি সেকশনে হ্যাঁ স্যার। ক্লাস কি হয়েছে? হ্যাঁ হয়েছে, 9টা বাজে। আচ্ছা আচ্ছা, গ্রেট। আমি ভাবছিলাম এই কোর্সটা দিয়ে দিব নতুন স্যারকে, কিন্তু এক এক স্যারকে তো এক ব্যাচে দুইটা ক্লাস দিয়ে দেওয়া যায় না, তো আমি দিতে পারিনি। তো যাই হোক, ভালো। তো হ্যাঁ, এরপরে যেটা আসে সেটা হচ্ছে গিয়ে জব ইনস্ট্রাকশন ট্রেনিং। ঠিক আছে, সো এখানে সো জব ইনস্ট্রাকশন ট্রেনিং এর ক্ষেত্রে যেটা হচ্ছে, আপনার কাজ যেটা, ওটা বিভিন্ন সেগমেন্টে ভাগ করে ফেলা হলো, এবং প্রত্যেকটা স্টেপে আপনার কিভাবে কাজ করতে হবে এবং কি কি বিষয় মাথায় রাখতে হবে, সেটা স্টেপ বাই স্টেপ দেখা আর কি। ঠিক আছে, সো এটা একটা ওয়ে হতে পারে। আমি ধরে নিলাম হচ্ছে গিয়ে আপনি অফিসে ফাইনান্সিয়াল মডেলিং করবেন। ঠিক আছে, সো ফাইনান্সিয়াল মডেলিং,
ফাইন্যান্সিয়াল ফরকাস্ট। সো সো আপনি নতুন অ্যানালিস্ট, নিউ অ্যানালিস্ট লার্নিং ফ্রম সো স্টেপ বাই স্টেপ কি হতে পারে, আপনি যদি সিনিয়র অ্যানালিস্টের কাছে শিখতে চান, সো আপনাকে প্রথমে শেখানো হবে কিভাবে ডেটা ইনপুট করা লাগে। ঠিক আছে, সো এরপরে শেখানো হবে কিভাবে ফর্মুলা দেওয়া লাগে। সো আমি যখন ফার্স্টে শিখছিলাম, ডাটা ইনপুট দেওয়ারও যে কত ধরনের ওয়ে আছে, কত এফেক্টিভ ওয়ে আছে এবং অটোমেটেড ওয়ে আছে, সেটা আমি জানতাম না, ওটা আমি শিখছি। ঠিক আছে, তো ফর্মুলা দেওয়ারও অনেক ভালো ওয়ে আছে এবং ভালো ভালো ফর্মুলা আছে যেটা দিয়ে কাজ আরো বেশি সহজ করা যায়, সেটা আমি জানতাম না, বাট আমি শিখছি। বুঝছেন? এই যে আমি তো হেডলাইন গুলো দিচ্ছি, ব্যাপারটা কিন্তু এতটা সিম্পল না। যদি আপনি শেখেন তখন বুঝবেন হচ্ছে কি কত কিছু শেখার আছে। ঠিক আছে, তো আপনার এই ফর্মুলা দেওয়ার সময় কি কি বিষয় মাথায় রাখতে হবে, বা আপনি যখন কোনো লজিক আপনি নাম্বারে কনভার্ট করতে যাবেন, ঠিক আছে, তখনও কিন্তু অনেক বিষয় মাথায় রাখা যায়। তখন ওই বিষয়গুলো আপনি কিভাবে ডিসিশন নিবেন, সেটাও কিন্তু শেখার বিষয় আছে। ঠিক আছে, তো আপনার অ্যাজাম্পশন কিভাবে নিবেন এবং কিভাবে আপনি রিপোর্ট জেনারেট করবেন, এটাও কিন্তু স্টেপ বাই স্টেপ শেখার বিষয় আছে। তো আমি স্টেপ বাই স্টেপ মানে স্টেপ গুলো লিখতেছি এই কারণে, তো আপনি সবগুলোই কিন্তু ফিনান্সিয়াল মডেলিং করার জন্য এক একটা স্টেপ। ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা স্টেপ আপনি ঠিকভাবে করতেছেন কিনা বা কি কি বিষয় মাথায় রাখা লাগবে, সেটা সেগমেন্ট ওয়াইজ মানে ভাগ করে দেওয়া হলো, যাতে করে কোনো বিষয়ে আপনাকে যদি জানানো দরকার হয়, সেটা এক একটা স্টেপে আপনাকে জানাই দেওয়া হবে। ঠিক আছে, তো আপনি প্রথমে যখন ডেটা এন্টারিং এর কাজ করতেছেন, তখন কি কি বিষয় মাথায় রাখা লাগবে সেটা আপনাকে সুপারভাইজার বলে দিবে, বা আপনি এই কাজটা করার পরে সুপারভাইজারের সাথে দেখা করবেন, সুপারভাইজার বলে দিবে হচ্ছে আপনার এই এই সমস্যা বা এই বিষয়ে ইমপ্রুভ করা উচিত, বা এইভাবে আপনি আরো বেটার ডেটা ইনপুট দিতে পারেন। তো আপনি হয়তো বা দেখে দেখে ডেটা ইনপুট দিচ্ছিলেন, কিন্তু এখন মানে আরো বেটার ওয়ে আছে, যেটা হচ্ছে গিয়ে এখন মাইক্রোসফট এক্সেলে কি করা যায়, বা আমি দেখতেছিলাম যে একটা পিডিএফ এর ছবি তুলে দেন এক্সেল কনভার্ট করা যায়। ঠিক আছে, আপনারা কেউ কি এটা ট্রাই করছেন? জি স্যার। আচ্ছা, তো অনেকে মনে হয় ট্রাই করেন নাই, বা কেউ কেউ ট্রাই করছেন। So, এটা কিন্তু একটা ওয়ে, এটা কিন্তু ইন্টারেস্টিং ওয়ে। আগেকার ওয়ে ছিল হচ্ছে কি একদম দেখে দেখে ডেটা ইনপুট দেওয়া, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু আপনি পিডিএফ এর ছবি তুলে আপনি যদি এক্সেলে কনভার্ট করতে চান, হয় কিন্তু। ঠিক আছে, তো ওটাও কিন্তু ওয়ে আছে। তো এগুলো টেকনিক গুলো কিন্তু শেখার বিষয় আছে, বা আপনি কোন সোর্স থেকে সবচেয়ে ভালো ওয়েতে বা ইজি ওয়েতে আপনি ডেটা পেতে পারেন, বা কার থেকে ডেটা পেতে পারেন, এই বিষয়গুলো কিন্তু এই স্টেপের মধ্যে আসতেছে। ঠিক আছে, তো আপনার যদি এই স্টেপ বাই স্টেপ না সেগমেন্ট করা হতো, তখন কিন্তু আপনি বুঝতে পারতেন না যে, বা আপনাকে জানানোর বিষয়টা আহ, মানে মাথায় আসতো না। ঠিক আছে, তো স্টেপ বাই স্টেপ করার কারণে যেটা হয়েছে, তো আপনাকে কি কি শেখানো উচিত সেটা ঠিকঠাক মতো শেখানো হচ্ছে। ঠিক আছে, তো এটার সারমর্ম মোটামুটি একই, মানে এটাই। ঠিক আছে, আমি আশা করি আপনারা বুঝছেন। So, এরপরে আসতেছে সেটা হচ্ছে কি লেকচার্স। লেকচার্স মানে তো আপনারা বোঝেনই, এই যে আমরা টিচাররা যেটা করি, লেকচার দিই ক্লাসে, এরকমই বিষয়টা। তো এই বিষয়ে কি কি মাথায় রাখা উচিত, সেটা টিচারদের থেকে আপনারাই মনে হয় ভালো বোঝেন। তো কি বললে আপনারা ভালো বোঝেন বা কি বললে আপনারা বোঝেন না, সো মানে এটা আপনাদেরই ধারণা আরো বেশি। বলেন তো, লেকচার দেওয়ার সময় কি কি বিষয় মাথায় রাখা উচিত, আপনারা একটু ধারণা দেন তো, যাতে স্যার করে কি আপনারা পয়েন্ট? বোঝেন কনসেপ্ট। তো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স গুলা শেয়ার করলে বোঝা যায় বেশি ভালো। এক্সাম্পলস? এক্সাম্পল, তারপরে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স। হ্যাঁ, এটা এটা একটা বিষয়। হ্যাঁ, তারপরে আর কিছু, এনি সাজেশনস? কি পয়েন্টস? ইন্টারাকশন বেশি বেশি সরি, কি ইন্টারাক্ট করা। পয়েন্ট? ইন্টারাকশন বললেন? জি স্যার স্যার। ফিডব্যাক হয় স্টুডেন্টদের থেকে। তারপরে স্যার ফিডব্যাক, ফিডব্যাক, ফিডব্যাকটা কিভাবে নিতে চান? যেমন স্যার ক্লাস শেষে মাঝে মধ্যে মনোটোনাসলি একদম লেকচার দিতেই থাকে, তো
আর কিছু কোয়েশ্চেন করলে স্টুডেন্টদের মধ্যে থেকে ফিডব্যাক নিলে তখন একটু ইন্টারেকশনটা বেটার হয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তারপরে আর কিছু, এনিথিং এলস? স্যার মাঝে মাঝে কিছু টিচার হিউমর অ্যাপ্লাই করে, লাইক জোকস টাইপ বলে, এতে আবার মাইন্ড রিফ্রেশ হয়। আচ্ছা, সো স্যার আপনার লেকচারই স্যার পারফেক্ট। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তো ঠিক আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে আপনারা মিস করছেন, সেটা কি বলেন তো? বুঝছি আপনাদের এই কথাগুলো ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ। স্যার রোল কল আগে নিয়ে নেওয়া উচিত। কি লাভ তাতে? চলে যাবেন? তো যায়েন না ভাই, জি স্যার, ক্লাস কাইন্ড শোনেন। অফ। না, চলে যায়েন না ভাই, পরীক্ষার আগে আপনাদের মানে পরীক্ষা দিতে সুবিধা হবে, ক্লাস করলে একটু সুবিধা হয়। বুঝছেন, এই কোর্সের জন্য আমি জানি আপনারা খুব বেশি সময় দিবেন না, আমি এটা জানি। তো ক্লাস করলে যেটা হয়, আপনার যদি সাবকনশিয়াস মাইন্ডে কিছু ধারণা থাকে, পরীক্ষার সময় লিখতে একটু সুবিধা হবে, বুঝছেন। তো চলে যায়েন না আপনি। বুঝছি আপনি অ্যাটেন্ডেন্স দিতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে, ইটস ফাইন। তবে আরেকটা পয়েন্ট আপনারা মিস করছেন, বলেন তো। একটা কনসেপ্ট বোঝার জন্য, আপনি তো মনোটোনাসের বিষয়টা আপনারা নিয়ে আসছেন, বাট একটা কনসেপ্ট বোঝার জন্য একটা লেকচারে কি বিষয় সবচেয়ে মাথায় রাখা উচিত? স্যার 27-28 ওই কি টপিকে বলেন? পর্যাপ্ত জ্ঞান দরকার। আচ্ছা, হ্যাঁ, নলেজ, হ্যাঁ, নলেজ এটা একটা বিষয়। বা একটা পয়েন্ট আছে, হ্যাঁ, পর্যাপ্ত নলেজ দরকার। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রেলিভেন্ট থাকা, বুঝছেন। আমি এখন যোগ বলতে পারি, এক্সাম্পল দিতে পারি, এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি, কিন্তু যেই টপিকে আপনাকে নলেজ দেয়া দরকার, সেই টপিকে কিন্তু এক্সাম্পল দিতে হবে, সেই টপিকে এক্সপিরিয়েন্স শেয়ার করতে হবে। আমার যদি কোনো যোগ বলতে হয়, ওই টপিকেই বলতে হবে, বুঝছেন। এখন আমি যদি বাংলাদেশের ইকোনমি নিয়ে এখন আমি ফাজলামো শুরু করি, তো ওটা কিন্তু আপনার এই টপিকের সাথে রেলেভেন্ট না। সো আপনি কিন্তু কনফিউজড হয়ে যাবে। সো আপনি যদি এখন এই ধরলাম আপনাকে যে আমি ক্লাসটা নিচ্ছি, আপনার ধারণা নাই, ধরে নিচ্ছি কথার কথা। সো আপনার যদি ধারণা না থাকে, সো আমার যেই কথাই বলি, আমি এক্সাম্পল দিই, নলেজ শেয়ার করি, কি পয়েন্ট বলি, এক্সপিরিয়েন্স শেয়ার করি, সেটা কিন্তু রেলিভেন্ট হতে হবে, এই টপিকের সাথে যেতে হবে। আমি যদি ইররেলিভেন্ট কথা বলি, সো আপনি যে কি শিখবেন, আপনি হয়তো এনজয় করবেন, কিন্তু আপনি কি শিখতেছেন সেটা আপনি জানেন না, এটা কিন্তু আরো বড় প্রবলেম, বুঝছেন। সো রেলিভেন্ট থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি কিছু কিছু ক্লাস করার সময় আমি টের পাই, তো স্যার মজা করতেছে, ফাজলামো করতেছে, এক্সপিরিয়েন্স শেয়ার করতেছে, বাট কি টপিক আমি শিখতেছি সেটা আমি কনফিউজড হয়ে যাই, বুঝছেন। এটা স্যার আপনারা, আমি গেস করতে পারতেছি কার কথা বলতেছে। আচ্ছা, নাম বললে আমার চাকরি থাকবে না, তো নাম নাম আচ্ছা, সো আপনারা হয়তো বা খেয়াল করছেন। সো রেলিভেন্ট থাকতে হবে, কিন্তু রেলিভেন্ট না থাকলে কিন্তু আপনি যে কি শিখবেন সেটা কিন্তু বুঝতেছেন না, বুঝছেন। সো আপনারা যে পয়েন্ট গুলো বলছেন এটা ঠিক আছে, ইটস ফাইন, বাট রেলিভেন্ট থাকাটা বিষয়। তারপরে আরো কিছু বিষয় আছে, আই কন্ট্যাক্ট নেওয়া, আই কন্ট্যাক্ট করা, ফিডব্যাক নেওয়া, আপনারা বুঝতেছেন কিনা। ঠিক আছে, সো মোনোটোনাসলি আমি যদি রিডিং করি, এটা একটা প্রবলেম। বা আমি যদি আপনাদের ল্যাঙ্গুয়েজে কথা না বলি, সেটা কিন্তু একটা প্রবলেম। সো আপনারা কিন্তু সব এক্সাম্পল নিতে পারবেন না, সব আহ, কি বলবো, পার্সপেক্টিভ নিতে পারবেন না। সো আপনাদের ল্যাঙ্গুয়েজে বলাটাও কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো আমার একটা স্টুডেন্ট ছিল, একটা সময় আমি পড়াতাম। সো ওকে আমি ইকোনমি নিয়ে এক্সাম্পল দিতাম, আমি বুঝিনি আর কি। আমি তো আমার পার্সপেক্টিভ থেকে চিন্তা করছি, তখন তো বুঝতাম না। তো আমি ইকোনমি নিয়ে জ্ঞান দিচ্ছি, আমি ভাবতেছি সে বুঝতেছে। 15 মিনিট পর আমি বললাম, তুমি কি কিছু বুঝছো? স্যার বুঝছি স্যার। বললাম, তুমি কি নিয়ে এক্সাম্পল দিচ্ছে তুমি বলো তো। বললো যে স্যার আমি যাই না। তো 15 মিনিট ধরে আমি কথা বলছি, সে কি টপিকে কথা বলছে সেটাই সে জানে। ঠিক আছে, তো এরপরে আমি যেটা করলাম, আমি বললাম যে তোমার পছন্দের টপিক কি, তুমি কি করতে পছন্দ করো? বললো যে স্যার আমি, কি বলে, ফ্রেন্ডদের নিয়ে খাওয়া দাওয়া করতে পছন্দ করি বিভিন্ন ফাস্ট ফুড রেস্টুরেন্টে। আচ্ছা, ঠিক আছে। তো এরপরে যত এক্সাম্পল দিছি সবকিছু হচ্ছে ওই ফাস্ট ফুড নিয়ে দিছি, একদিন দিছে বার্গার নিয়ে, একদিন দিছে পিজা নিয়ে। তো তারপরে দেখি বোঝে সে, বুঝছেন। সো ল্যাঙ্গুয়েজ একটা বিষয় আছে। সো আমি কোন পার্সপেক্টিভ থেকে এক্সাম্পল দিচ্ছি। তো আপনি ইকোনমিক্সও আপনি কিন্তু ওই যে ফাস্ট ফুডের মধ্যে নিয়ে এসে আপনি কিন্তু বুঝাই দিতে পারেন। সো যার যে ইন্টারেস্ট, এই ধরেন আমি যদি এখন চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে বা ফুটবল নিয়ে আমি যদি কয়েকটা এক্সাম্পল দেই, এর মাধ্যমে আমি এইচআরএম কি আমি ইকোনমিক্সও পড়ায় ফেলতে পারবো, বুঝছেন। আপনারা বুঝবেন কারণ আপনাদের ইন্টারেস্ট আছে, বুঝছেন। এই যে এখন রিয়াল মাদ্রিদ জিতছে, এখন রিয়াল মাদ্রিদ নিয়ে আমি যদি এক্সাম্পল দিই, আপনাদের যা শেখানো হবে আপনি সবই শিখবেন, বুঝছেন। সো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সো আনফরচুনেটলি অনেকে এটা মানে না, বাট এটা কিছু করার নাই, মানে এক একজন মানুষ এক এক রকম। তো যাই হোক, এরপরে আছে হচ্ছে গিয়ে প্রোগ্রামড লার্নিং। ঠিক আছে, আপনারা অনেক
ক্ষেত্রে আহ আপনারা বিভিন্ন অনলাইন কোর্স করছেন না, ধরেন ইউডেমি, কোর্সেরা, আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন কোর্স করা যায়, তাই না? সো ওই কোর্স গুলোতে আপনারা কিভাবে করেন? সো আপনাদের প্রথমে একটা টিউটোরিয়াল দেখানো হয়, আপনারা একটা আইডিয়া পান, তারপর একটা পিডিএফ ফাইল দেওয়া হয়, আপনি পিডিএফ ফাইল থেকে আপনি কিছুটা শেখেন বা পড়েন। এরপরে যেটা করা হয়, আপনাকে কুইজ নেওয়া হয়। কিন্তু আপনারা যদি করে থাকেন, যারা করছেন তারা হয়তো ভালো বলতে পারবেন, ওখানে কিন্তু কুইজ নেওয়া হয়। সো কুইজ, আপনি হয়তো বা পড়ার সময় দেখলেন যে আপনি বুঝছেন, আপনাকে টিউটোরিয়াল দেওয়া হয়েছে, আপনি বুঝছেন, বাট কুইজ দেওয়ার সময় আপনি দেখলেন আপনি কিছুই পারেন না, বুঝছেন? সো আলটিমেটলি যেটা হলো, আপনি আপনি যে পারেন না সেটা আপনি জানতেছেন। ঠিক আছে, এটা কিন্তু একটা বড় একটা ইস্যু। সো প্রোগ্রামড লার্নিং এর ক্ষেত্রে এটা কিন্তু এনশিওর করা যায়। আপনি যখন বই পড়েন, আপনার কাছে মনে হচ্ছে এটা খুবই সহজ, বা আপনি ক্লাস করতেছেন, টিচারের কথা মনে হচ্ছে খুবই সহজ, কিন্তু পরীক্ষা নেওয়া হলে দেখেন যে আপনি পারেন না, বুঝছেন? সো প্রোগ্রাম লার্নিং এর সুবিধা হচ্ছে, সো এটা কিন্তু মানে নট এ সিরিয়াস এক্সাম। এমন না যে মার্কসটা আপনার জন্য কোনো রেজাল্টে চলে আসবে। ব্যাপারটা হচ্ছে আপনি যে বোঝেন নাই সেটা কিন্তু বোঝা যাচ্ছে। ঠিক আছে, তো আপনার যদি প্রোগ্রাম লার্নিং এর মাধ্যমে ট্রেনিং দেওয়া হয়, আপনি বুঝছেন কিনা এটার ফিডব্যাক আপনি ইনস্ট্যান্টলি পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, সো আপনার নলেজটা ঠিক মতো কাজে দিচ্ছে কিনা, এটা কিন্তু টেক্সট বুক লার্নিং এর থেকে বা লেকচারের থেকে কিন্তু এই ধরনের মেকানিজম কিন্তু বেটার। ঠিক আছে, সো মানে পরীক্ষা দেওয়া যে সবসময় খারাপ, ব্যাপারটা ওরকম না। সো লার্নিং এর ক্ষেত্রে পরীক্ষা দেওয়াটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সো মানে আপনি যে বুঝতেছেন বা শিখতেছেন সেটার একটা বড় প্যারামিটার কিন্তু এই এক্সাম গুলো। ঠিক আছে, তো এই প্রোগ্রাম লার্নিং এর ক্ষেত্রে এটা কিন্তু এনশিওর করা যায়। সো আপনারা বিভিন্ন অফিসে, তারা এক একজন এক এক জায়গায় চাকরি করবেন, সো এক এক জায়গায় দেখবেন হচ্ছে গিয়ে আপনাকে জাস্ট একটা লেকচার দেওয়া হবে। ঠিক আছে, আমি আপনার একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি আহ, কি বলে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ওরা হচ্ছে গিয়ে ফাইন্যান্সিয়াল লিটারেসি নামে একটা ট্রেনিং নেয়, বুঝছেন? ফাইন্যান্সিয়াল লিটারেসি। সো ওরা যেটা করে, এখানে ওদের অবজেক্টিভ থাকে, মানে উপরওয়ালা, মানে ওদের বসটা বলে দেয় হচ্ছে গিয়ে, আপনার কি আছে? আসি স্যার। ইয়েস ইয়েস ঠিক স্যার স্যার। আছে, আছে। আচ্ছা, আজ জি স্যার। থাকেন প্লাস জেগেও থাকেন, ঘুমেন না। আচ্ছা, হ্যাঁ। সো আপনার এই ট্রেনিংটা এরকম থাকে, ওদের উপরওয়ালা বলে দেয় হচ্ছে গিয়ে, যারা মূর্খ আছে আমাদের মতো, তাদেরকে, মানে আমাদের থেকেও মূর্খ আছে, বাট হ্যাঁ, বাট আমরাও মূর্খ, তো ফাইন্যান্সিয়ালি কিছু নলেজ দেওয়ার চেষ্টা করে। সো আপনি যাতে ফাইন্যান্সিয়াল মার্কেট, ক্যাপিটাল মার্কেট সম্পর্কে জানেন, এবং সেটার উপর বেস করে ইনভেস্টমেন্ট ডিসিশন নেন বা মানিটারি ডিসিশন নেন। ঠিক আছে, তো ওই ট্রেনিং এ আমি গেছি। কি করছে জানেন ওনারা? স্লাইডের মধ্যে বিশাল বড় এসএল নিয়ে আসছেন। আপনারা ওই যে মাদ্রাসায় কোরআনে হাফেজ কিভাবে মুখস্থ করে আপনারা দেখছেন, যে মাথা ঝুঁকায়, মানে বিদ্যুতের একটা জিনিস গতিতে পড়তে বারবার থাকে। রিপিট করে। হ্যাঁ, হ্যাঁ। এখন ওই ট্রেনিং এ যিনি ট্রেনার, উনি মানে একদম বিদ্যুৎ বেগে রিডিং পড়া শুরু করছেন, এত দ্রুত। আপনাদের কিছু টিচার তো তার ধীরে ধীরে রিডিং পড়ে, বুঝছেন? ওই ট্রেনিং এ গেছি, উনি এত দ্রুত রিডিং করতেছেন, মানে আমরা তো শুনতেই পাচ্ছি না, প্লাস ওনার স্লাইডটা রিডিং করেও শুনতে পাচ্ছি না, বুঝছেন? তো আমাদের এই অবস্থা, অরিজিনাল মূর্খদের কি অবস্থা আমি জানি না। ঠিক আছে, তো আমি কি লিটারেসি আমি পাইছি আমি জানি না, হয়তো আমার মানুষজন ওখানে সার্টিফিকেটও পাইছে, বাট লিটারেসিটা কি আসছে আমি জানি না, বুঝছেন? সো সো কিছু কিছু ট্রেনিং হয়তো বা আপনি তখন বিএসএসসি হয়তো বা বলবে, মানে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন হয়তো বা বলবে যে হ্যাঁ আমরা ট্রেনিং দিছি, 100 জন মানুষকে ট্রেনিং দিছি, বাট কি যে ট্রেনিং দেওয়া হলো, মানে আমরাই যদি না বুঝি, মানে আমাদের তখন তো একটু নলেজ ছিল, যেহেতু ফাইন্যান্স গ্রাজুয়েট কিছুটা নলেজ ছিল, যারা জানে না তাদের অবস্থা যে কি হয়েছে আমি জানি না, বুঝছেন? বাট ওদের ধারণা হচ্ছে ওরা ট্রেনিং দিয়ে দিছে, বাট মানে ট্রেনিং এ কিছুই হয়নি, বুঝছেন? এটা এই ধরনের এই এক্সাম্পল দিছে এই কারণে। সো প্রোগ্রাম প্ল্যানিং হলো কিন্তু বেটার। সো আপনি যদি কোর্স টাইপের কোনো, মানে অনলাইন কোর্স গুলো যেরকম করেন, সো ওটার একটা ফরম্যাটে যদি আপনাকে ট্রেনিং দেওয়া হয়, আপনার কিন্তু শিখতে কিন্তু সুবিধা। ঠিক আছে, সো আশা করি আপনারা বুঝছেন। দেশে যে কত সমস্যা, আপনারা একবার জবে ঢোকেন দেন বুঝবেন কত ধরনের সমস্যা। তো যাই হোক, এরপরে আসতেছে হচ্ছে কি বিহেভিয়ার মডেলিং। এই বিষয়টা হচ্ছে কি, আপনারা কিছু কিছু ক্ষেত্রে দেখেন না, বাচ্চাদের ওই যে শেখানোর জন্য ভিডিও দেখানো হয়, মানে হচ্ছে একটা বিষয় আপনি আহ,
কিভাবে শিখবেন। Oops. আচ্ছা, একটু হোল্ড করেন, আমি আসতেছি। বলতে গেলে আপনারা কোনো কোর্সে কি কখনো নাটক করছেন? প্রেজেন্টেশনের সময় নাটক করতে বলা হয়েছিল, এরকম হয়েছে কখনো? না স্যার, ফরচুনেটলি স্যার এখনো। এখনো বলে নাই। সরি। এখনো স্যার করি নাই এরকম। আচ্ছা আচ্ছা। সো এই ক্ষেত্রে যেটা হয়, আপনি যদি নাটক করেন, আপনার কনসেপ্টটা খুব ভালো মতো আপনি বুঝবেন, বা আপনার অডিয়েন্সও খুব ভালো মতো বুঝবে। আমাদের সময় আমরা ফার্স্ট ইয়ারে ওই যে বিজনেস কমিউনিকেশন যে কোর্সটা, ওখানে আমাদের টিচার বলেছেন হচ্ছে গিয়ে 10 জন, না 10 জন না, 5 জনের গ্রুপ নিয়ে একটা নাটক করতে। এক একজনকে বিভিন্ন কনসেপ্ট দিছে। তো আমরা রিপোর্ট না বানায় আমরা যেটা করছি, আমরা নাটকের স্ক্রিপ্ট লিখছি, দেন আমরা নাটকের রিহার্সাল করছি, দেন স্টেজে উঠে নাটক করছি, বুঝছেন? সো খুবই ফানি এক্সপিরিয়েন্স ছিল। সো সো এক একটা কনসেপ্ট মানে ঠিকঠাক মতো হওয়া বা ভুল মতো প্রেজেন্ট করা, মানে ভুল ভাবে বোঝা, তো সবকিছুই কিন্তু আমরা নাটকের মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলাম। ওটা বেশ ফানি ছিল। তো আলটিমেটলি এই ধরনের যদি কোনো কনসেপ্ট চলে আসে, বা মনে করেন আপনাকে একটা ভিডিও দেখানো হলো বা একটা নাটক টাইপের দেখানো হলো, বা ওই যে বিটিভিতে কিছু নাটক দেখানো হতো না ছোটবেলায়, আপনারা দেখতেন, সো মানে সচেতনতার সৃষ্টি করার জন্য অনেক কিছু দেখানো হতো। সো ওটা দিয়ে কিন্তু শেখানো যায়। আলটিমেটলি লাস্টে যদি একটা মেসেজ থাকে, তখন কিন্তু আপনি প্র্যাকটিক্যালি কিন্তু শিখতে পারেন। সো আমাদের মানে এরকমও হয়েছিল যে কিভাবে পড়ানো উচিত না, ওটা নিয়ে না করে ফেলছিল। সো ওটা খুবই ফানি ছিল। সো মানে টিচার একসেপ্ট করছিল বলে ভালো, বাট ওটা কিছুটা অফেন্সিভও ছিল। তো যাই হোক, ইন্টারভিউ ঠিকঠাক মতো হওয়া বা না হওয়া, ওই বিষয়টা নিয়েও কিন্তু নাটকে বলা হয়েছিল আর কি। ঠিক আছে, তো একজন মানে এরকম এক্সপিরিয়েন্স ছিল আমাদের। তো নাটকের সময় যেটা হয়েছিল, যে ক্যান্ডিডেট সে মানে চেয়ারের উপর পা তুলে দিছে, ঠিক আছে, তো উনি বোঝানোর চেষ্টা করছেন আর কি ইন্টারভিউ কিভাবে দেওয়া উচিত না। সো বিভিন্ন ওয়েতে অফেন্সিভ হওয়ার ট্রাই করছেন, যাতে করে বোঝাতে পারেন যে এভাবে আপনার ইন্টারভিউ দেওয়া উচিত না। ঠিক আছে, তো যাই হোক, তো এটা আমরা এটা আমরা এক্সপিরিয়েন্স করছি। প্লাস আমরা ল কোর্সও আমরা নাটক নাটক বানাইছিলাম। সো মানে খুবই আমাদের খুবই ডাইভার্স এক্সপিরিয়েন্স আছে। ঠিক আছে, তো আপনাদের এক্সপিরিয়েন্স হয় নাই, আপনাদের হইলে হয়তো বা আপনারা আরো বেশি শিখতে পারেন। ঠিক আছে, সো ইটস এ গুড থিং। এই কোর্সে কি আপনারা নাটক করতে চান? না স্যার। জি স্যার। ইয়েস স্যার। না স্যার। না, ঠিক আছে, হচ্ছে। না স্যার। আচ্ছা ঠিক আছে, এত টেনশনের কিছু নাই, আপনারা না চাইলে হবে না। সো এখানে বিষয়টা হচ্ছে গিয়ে, সো মডেলিং এর মাধ্যমে বা একটা টিউটোরিয়ালের মাধ্যমে আপনাকে দেখানো হবে হচ্ছে আপনি প্র্যাকটিক্যাল সিনারিওতে কিভাবে একটা সিচুয়েশন ডিল করতে হয় বা কিভাবে কাজ করতে হয়, বা একটা সিচুয়েশনের প্রবলেম কি হতে পারে, সেটা আপনাকে দেখানো হলো, আপনি দেখলেন, লাস্টে একটা ফিডব্যাক থাকলো বা মেসেজ থাকলো, ওটা আপনি দেখলে শিখলেন। ঠিক আছে, তো এটা হতে পারে। এরপরে অনেকগুলো টপিক আছে, এগুলো আর কি খুব বেশি রেলেভেন্ট বা বলবো না। সো আমি যেটা বলবো সেটা হচ্ছে কি, এগুলোর ডেফিনেশন গুলো দেখবেন, বুঝছেন আপনারা, মানে গদ বাঁধা ভাবে মুখস্থ করতে যায় না। ঠিক আছে, এরপরে আছে হচ্ছে গিয়ে কি ভেস্টিবিউল ট্রেনিং। ঠিক আছে, এটা যে মানে এই জিনিসটা যে আমাদের সাথে খুব একটা রেলেভেন্ট ব্যাপারটা বলবো না। সো আপনাকে একটা ল্যাবে নিয়ে গিয়ে আপনাকে ট্রেনিং দেওয়া হলো কয়েকদিনের জন্য, এটা জাস্ট ডেফিনেশন গুলো জানবেন। এরপরে আছে ভিডিও কনফারেন্সিং, কম্পিউটার বেসড ট্রেনিং। তো আপনি কম্পিউটারের সামনে বসে আপনাকে কিছু অ্যাপ্লিকেশন খুলে দেওয়া হলো, সেখানে আপনার টিউটোরিয়াল দেওয়া আছে, আপনি শিখলেন। ঠিক আছে, আপনাকে গেমস খেলতে দেওয়া হতে পারে, আপনাকে গেমস খেলার মাধ্যমে আপনি শিখলেন যে কিভাবে কাজ করতে হয়। এটা বাংলাদেশে খুব একটা নাই, আপনারা খুব বেশি আশা নিয়ে বসেন না, বাংলাদেশে নাই, বিদেশে আছে। তো এই জন্য আমি খুব বেশি গুরুত্ব দিচ্ছি না এই পয়েন্টগুলোতে। এরপরে আর কি আছে দেখি, ভার্চুয়াল ক্লাসরুমের বিষয়টা আছে। আপনারা মনে হয় এখন পর্যন্ত ভার্চুয়াল ক্লাসরুমে কোনো ট্রেনিং নাই, আমরা এখনো নিয়ে আসতে পারিনি। আমাদের এফবিএস এ ভার্চুয়াল ক্লাসরুম আছে। সেক্ষেত্রে যে সুবিধাটা আলটিমেটলি নেই, সেটা হচ্ছে গিয়ে যখন কোনো কনফারেন্স হয় বা সেমিনার হয়, তখন অন্য কোনো দেশের কোনো এক্সপার্টকে আমরা অনলাইনের মাধ্যমে, জুমের মাধ্যমে আমরা নিয়ে আসতে পারি। সো উনি ওনার এক্সপার্টিসটা শেয়ার করেন। ঠিক আছে, সো কনফারেন্সে কিন্তু আমরা বেশ কয়েকবার করছি যে কোনো এক্সপার্ট আসতে পারেন নাই, ওনার একটা লেকচার দেওয়া দরকার বা একটা শেখানো দরকার, উনি বিদেশে বসে ইন্ডিয়া বা আমেরিকায় বসে উনি শিখাচ্ছেন। ঠিক আছে, এটা আমরা অনেক এক্সপিরিয়েন্স করছি।
আচ্ছা, এরপরে কিছু পয়েন্ট আছে, এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ না, এটা আপনারা জাস্ট ডেফিনেশনটা দেখবেন, ডিটেইলে পড়ে মাথা নষ্ট করার দরকার নেই। এরপরে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে গিয়ে ইমপ্লিমেন্টিং। আপনাদের মধ্যে অনেকে ক্লাসের ইনস্ট্রাকশন গুলো শুনেন না, পরীক্ষার আগের রাতে সব মনে পড়তে থাকেন, তো পরীক্ষা খারাপ করেন। ক্লাস করলে কিন্তু এত সমস্যা হওয়ার কথা না। তো যাই হোক, এখানে এরপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে কি ইমপ্লিমেন্টিং ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ঠিক আছে। তো আপনাকে ট্রেনিং দেওয়ার সময়ও বা ট্রেনিং দেওয়ার সময়ও কিছু অল্টারনেটিভ ওয়েতে আপনাকে শেখানো লাগতে পারে, বা এক্সিস্টিং এমপ্লয়ীদেরও কিন্তু কিছু শেখানোর বিষয় আসতে পারে। ঠিক আছে। সো আপনি আলটিমেটলি শেখার মধ্যে আছেন কিনা। সো আপনাকে শুরুতে একবার ট্রেনিং দেওয়া হয়েছে, আপনি কিছু শিখলেন, ভবিষ্যতে কিন্তু আপনাকে শেখার মধ্যেই থাকতে হতে পারে। সো আপনাকে বিভিন্ন কোর্সে ভর্তি করানো, আপনাকে অ্যাসাইনমেন্ট দিল। অ্যাসাইনমেন্ট বলতে এই যে মানে লিখে নিয়ে আসছেন ভার্সিটি অ্যাসাইনমেন্টের মতো না। তো আপনাকে অন্য ডিপার্টমেন্টের একটা কাজে আপনাকে নিযুক্ত করা হলো, যাতে করে আপনি দেখেন, একটু ধারণা পান, প্রফেশনাল প্রোগ্রাম বা এগুলো হতে পারে। ঠিক আছে। সো আমি অ্যানালিস্ট পজিশন থেকে এক্সাম্পল গুলো দিতে পারি। ঠিক আছে। সো এখানে যেটা হয়, বিভিন্ন ট্রেড শো হয়, কনফারেন্স হয়, সেমিনার হয়, সেখানে যেটা হয় বিদেশ থেকে আপনার এক্সপার্ট আসতে পারে, তারা বিভিন্ন লেকচার দিল। ঠিক আছে। যখন কোনো আপনারা যখন সিএফএ পরীক্ষা দিবেন, সিএফএ সোসাইটির সাথে নিযুক্ত হবেন, তখন দেখবেন হচ্ছে কি ওরা বছরে কয়েকটা প্র্যাকটিক্যাল সেমিনার নেয়। ঠিক আছে। বাংলাদেশ রিনাউন্ড ইকোনমিস্ট বলেন, বিদেশ থেকে রিনাউন্ড ইকোনমিস্ট বলেন, ওরা এসে যেটা করে, ওরা ট্রেনিং দেয়, ওরা ওদের ভিউটা শেয়ার করে। সো আপনি অনেক দিন ধরে আপনার কাজ করতেছেন, বাট আপনার কিন্তু একটা পার্সপেক্টিভ গ্রো করছে, আপনার একটা পারসেপশন আছে, একটা বাংলাদেশের ইকোনমি সম্পর্কে কিন্তু আপনাদের এক একজনের কিন্তু ধারণা আছে, তাই না? তো আপনাদের এক একজনের ইকোনমি নিয়ে ধারণা আছে, কিন্তু আপনার কিন্তু রেগুলার বেসিসে ওই লার্নিংটা কিন্তু গ্রো করা উচিত। সো আপনার চিন্তাটা ঠিক আছে কিনা সেটাও কিন্তু শেপ আপ করার জন্য মানুষজনের লেকচার মাঝে মধ্যে শোনা উচিত। আপনি যদি এক একটা কনফারেন্সে যান, সেমিনারে যান, সো এই সব জায়গাতে গিয়ে যেটা হবে, আপনি আপনার পার্সপেক্টিভটা একটু ব্রডেন করতে পারবেন, আপনি একটু গ্রো করতে পারবেন, আপনার নলেজটা একটু বাড়বে। তো এটা একটা ওয়ে হতে পারে। আবার কিছু ওয়ে হতে পারে, এই ধরেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু এখন অনেক বেশি গ্রো করতেছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু সবার শেখা উচিত। সো যে অ্যানালিস্ট 10 বছর আগে থেকে সে কাজ করে আসতেছে এক্সেলে শুধু, তার জন্য কিন্তু এখন এটা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। সো কোম্পানি থেকে হতে পারে যে তাকে একটা ট্রেনিং এ পাঠিয়ে দেওয়া হলো। ঠিক আছে। তো এই যে এখন ইউনিভার্সিটি থেকে নিয়ম করছে যে জুনিয়র টিচারদের ট্রেনিং এ পাঠাবে, কিভাবে পড়াইতে হবে, বুঝছেন? বাট আমার মনে হয় আপনারা একমত হবেন যে জুনিয়র টিচারই না, মানে সিনিয়রদেরও কিছু ক্ষেত্রে পাঠানো উচিত, সো যাতে করে শেখা যেতে পারে। ঠিক আছে। সো কন্টিনিউয়াসলি লার্নিং এর উপর থাকা উচিত। ঠিক আছে। সো ওটা কিন্তু একটু ওয়ে। সো এই ক্ষেত্রে আপনার অনেক ধরনের ওয়ে হতে পারে, আমি যেগুলো বললাম। ঠিক আছে। সো এখানে আপনার যে পয়েন্ট গুলো আছে, ডেফিনেশন গুলো জানবেন, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ আমি বলবো না। এখানে একটা বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ আছে, যেটা হচ্ছে গিয়ে অফ দ্য জব ম্যানেজমেন্ট ট্রেনিং, কেস স্টাডি মেথড। ঠিক আছে। সো আপনারা কেস কম্পিটিশন করেন না, তো সেক্ষেত্রে কিন্তু মোস্ট অফ দ্য কেস এটাই হয়, যে কোম্পানি স্পন্সর করে তাদের একটা বড় একটা সমস্যা ওরা স্টুডেন্টদের দিয়ে সলভ করায়। আপনারা তো জানেন, তাই না, এই বিষয়টা? জি স্যার। হ্যাঁ। সো আলটিমেটলি কি হচ্ছে বলেন তো, আপনাদের স্টুডেন্টদের দিয়ে সলভ করায় ওদের কি লাভ হচ্ছে? স্যার ওনারা ইউনিক কিছু আইডিয়া পাচ্ছে। বেশ আইডিয়া পাচ্ছে, প্লাস কম কস্ট। প্লাস তার কস্ট তুলনামূলক কম না, ওরা যদি স্ট্রাকচারালি ওইটা সলভ করতে স্যার যায় মাঝে অর্গানাইজেশনাল মধ্যে ভিতর, তাহলে দেখা তো যায় কস্ট তারা আরো সেই বেশি তো প্ল্যান হওয়ার কথা গুলা না। এক্সিকিউটও করতেছে বাস্তবে। হ্যাঁ, 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 রাইট। ডাইভার্সও হচ্ছে, এক একজনের এক এক রকম আইডিয়া, তো ওরা দেখে বেস্ট আইডিয়া চুজ করতে পারছে। ইয়েস, এক্স্যাক্টলি। এই যে আপনারা যে প্যারাশুটের একটা নতুন একটা বোতল দেখেন না, যেটা হচ্ছে গিয়ে উপরে একটা নজলও থাকে, নজলে তেল বের হয়, মাথায় মাসাজও করা যায়, দেখছেন না? কয়েক বছর আগে বের হইছে।
হ্যাঁ জি স্যার স্যার। দেখছি। হ্যাঁ, ওটাও জি কিন্তু স্যার। কম্পিটিশন থেকে নেওয়া। ওটা আমরা জি বা স্যার। আমাদের আগে কারো গ্রুপ এটা আইডিয়া দিছিল, তো এরপরে মানে দেখলাম যে হ্যাঁ মার্কেটও নিয়ে আসছে, তো ওরা খুবই গুরুত্ব দেয় বিষয়টা। তো আলটিমেটলি বইতে বলা আছে হচ্ছে গিয়ে মানে কোম্পানির যে ট্রেনি বা এমপ্লয় ওদেরকে এই মেথডে নিয়ে আসা, কেস স্টাডি মেথডে, মানে ওদেরকে বসায় দেওয়া যাতে করে ওরা বিভিন্ন সমস্যা সলভ করতে পারে। কিন্তু আলটিমেটলি বাংলাদেশে যেটা হচ্ছে স্টুডেন্টদের দিয়ে সলভ করে, বুঝছেন? ওরা স্টুডেন্টদের বেশি দাম দেয়, না আসলে দাম দেয় না, মানে লো কস্ট বিষয়, দাম কমই দেয়, বাট মানে আইডিয়াটাকে ওরা গুরুত্ব দিচ্ছে, ঠিক আছে? সো মানে ওদের কস্ট কম পড়তেছে, 5-10 হাজার টাকা দিয়ে দিল আর 1 কোটি টাকার আইডিয়া নিয়ে গেল, ঠিক আছে? সো ইটস এ গুড ওয়ে। কিন্তু এখানে বইতে বলা আছে হচ্ছে কি এটা ট্রেনিং এর একটা ওয়ে বা শেখার একটা ওয়ে। সো এমপ্লয়কে যদি আপনি কেস স্টাডি মেথডে বসায় দেন, সে হয়তো বা শিখতে পারবে, কিন্তু আলটিমেটলি ওরা নিজে না শিখে আমাদের শেখাচ্ছে, বুঝছেন? সো এটা হলো একটা বিষয়। লাস্ট যে বিষয়টা, আপনারা জেগে থাকেন, এই শেষ। মাঝখানে যে পয়েন্ট গুলো আমি গুরুত্ব দিয়ে পড়াচ্ছি না, ওগুলার জাস্ট ডেফিনিশন গুলো পড়বেন। বাই এনি চান্স অন্য এক্সামিনার বা এক্সাম কমিটি যদি পরীক্ষায় দিয়ে দেয়, যাতে করে আপনারা বিপদে না পড়েন, ঠিক আছে? কিন্তু ওগুলা গুরুত্বপূর্ণ না, ঠিক আছে? তো ওরা একবারে বাদ দিয়ে দিয়েন না, একটু ধারণা রেখেন। তো এভালুয়েটিং দ্য ট্রেনিং এফোর্ট, এটা আপনারা বুঝতে পারতেছেন যে ট্রেনিং যে দেওয়া হচ্ছে, ট্রেনিং এর মাধ্যমে যে আপনি শিখতে পাচ্ছেন সেটার প্রমাণ কি, সেটা একটা অ্যানালাইসিস করা গুরুত্বপূর্ণ না? সো বিফোর ট্রেনিং, আফটার ট্রেনিং, এটা কিন্তু বোঝা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে আপনার বিফোর ট্রেনিং এ কি অবস্থা ছিল, আফটার ট্রেনিং এ কি অবস্থা। এটাকে আমরা রিসার্চের ভাষায় অনেক ক্ষেত্রে বলি ইভেন্ট স্টাডি মেথোডোলজি, বুঝছেন? সো এই মেথোডোলজিতে আমরা বোঝার চেষ্টা করি সো একটা ইভেন্টের আগে কি ছিল, পরে কি ছিল, ঠিক আছে? সো এটা বোঝার কিন্তু নতুন এমপ্লয়ীদের ক্ষেত্রে কিন্তু এটা বোঝার কিন্তু কোনো ওয়ে নাই, তাই না? তো আপনারা চিন্তা করে দেখেন, সে তো এমনি নতুন, তাকে ট্রেনিং দেওয়া হচ্ছে, এরপরে সে কাজ করতেছে, সো তার পারফরমেন্স ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে সেটা আমি বুঝলাম না হয়, কিন্তু এর আগে কি ছিল সেটা তো আমি জানি না, তাই না? এটা একটা প্রবলেম না? সো মানে এক্ষেত্রে কিন্তু আপনার 1 বছর পর হয়তো বা আপনার এই স্টাডিটা করা হতে পারে। সো আপনি একটা গ্রুপকে হয়তো বা ট্রেনিং দিলেন না, 10 জনকে ট্রেনিং দিলেন, 10 জনকে ট্রেনিং দিলেন না, ঠিক আছে? সো 1 বছর পর আপনি দেখলেন দুই গ্রুপের মধ্যে পারফরমেন্সের ডিফারেন্স কিরকম, ঠিক আছে? সো যাকে ট্রেনিং দেওয়া হয়েছে তার পারফরমেন্স যদি বেটার হয়, তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ ট্রেনিং দিয়ে লাভ হয়েছে। আর যদি এরকম হয় দুইজনের পারফরমেন্স সিমিলার, তখন বুঝবেন কি ট্রেনিং কাজ করে নাই, তাই না? এরকমই তো বিষয়টা। সো আপনার অনেক ওয়ে আছে। সো আপনি যদি এরকম হয় কাস্টমার বা ক্লায়েন্ট বেস যদি কোনো অপারেশন হয়, সো আপনি ক্লায়েন্টকে জিজ্ঞাসা করলেন যে এই লোক পারফরমেন্স কেমন করে, বা আপনার সুপারভাইজারকে জিজ্ঞেস করা হলো, একটা সার্ভে নেওয়া হলো, যে জিজ্ঞাসা করা হলো যে এই এমপ্লয় কেমন কাজ করে। তো আগের একটা অ্যাপ্রেজাল ছিল, এখন একটা অ্যাপ্রেজাল হয়েছে। অ্যাপ্রেজাল বলতে হচ্ছে কি একটা ফিডব্যাক আর কি, ঠিক আছে? তো ফিডব্যাক দিয়ে বোঝার চেষ্টা করতেছে যে পারফরমেন্সটা বেটার হচ্ছে নাকি হচ্ছে না, ঠিক আছে? সো একটা সার্ভে নেওয়া হতে পারে এমপ্লয়ীদের থেকে, যে আপনাকে জিজ্ঞেস করা হলো ট্রেনিংটা আপনি এনজয় করছেন কিনা বা আপনি শিখছেন কিনা, ঠিক আছে? সো পারফরমেন্সে কিন্তু সবসময় গুরুত্বপূর্ণ নয়, এমন হতে পারে ট্রেনিং এর মেকানিজম ছিল এতই খারাপ যে আপনি নিজে এনজয় করেন নাই বা বোঝেনই নাই, ঠিক আছে? তো আপনার ফিডব্যাকটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তো আপনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কি এনজয় করছেন কিনা বা বুঝছেন কিনা বা আপনার কিছু শিখছেন কিনা, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। সে যদি বলে না এটা আসলে মেথডটাই ঠিক ছিল না, তখন কিন্তু ট্রেনিং মেথডটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে? আবার কিছু কিছু ক্ষেত্রে হতে পারে যে আপনি আসলে শিখছেন বা আপনি আসলে কাজে আগ্রহী না, বা দুইজন শিখছে আপনি মনোযোগ দেন নাই তাই শেখেন নাই, এটাও হতে পারে, ঠিক আছে? তো আপনার এরকমও হতে পারে যে আগে কাস্টমার যে কমপ্লেন করতো ওটা এখন কমে গেছে কিনা, ঠিক আছে? তো এটা একটা ওয়ে হতে পারে, ঠিক আছে? তো আপনারা কি বুঝছেন মোটামুটি আজকে ক্লাসে যে আলোচনা হলো? জি স্যার। Yes, sir. ইয়েস স্যার। আচ্ছা, বুঝলে ভালো। আজকের ক্লাস শেষ, এই চ্যাপ্টার